মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর কমেছে যানবাহনের সংখ্যা, কমেছে সড়ক দুর্ঘটনাও। সিএনজি বন্ধ হইলে মহাসড়ক থেকে দুর্ঘটনা অর্ধেকের বেশি কমে দেব। বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর 20-50 লোক মারা যায়, আর তো কোনো দোষ না। আমরা অ্যাক্সিডেন্ট করলে আমরা দোষ, এই জন্য কি আমরা রোড উঠতে পারব না? বিগত 5 দিনে দুর্ঘটনার সংখ্যা একেবারে নাই বলেই চলে, বড় ধরনের প্রাণহানি নেই। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ জানালেন মন্ত্রী। দুর্ঘটনার জন্য আরো যে কারণ আছে, ফিটনেসবিহীন গাড়ি, আজকে লাইসেন্সবিহীন চালক, সে ব্যাপারেও আমাদেরকে কঠোর পদক্ষেপ নেব। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে দরকার দীর্ঘমেয়াদী গবেষণা। একটা রেগুলেশনের বিফোর অ্যাটলিস্ট 6 মাস, আফটার 6 মাস পরীক্ষা করে বলতে পারবো যে দৃশ্যমান কোনো উন্নতি হলো কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন অনেকটাই সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। আসন্ন কোরবানির ঈদে যেখানে সেখানে পশু জবাই করা যাবে না, নির্ধারণ করে দেয়া হবে এলাকা ও মহল্লা ভিত্তিক নির্দিষ্ট স্থান। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগম 3 দিনের রিমান্ডে। চিকিৎসাধীন থাকায় অপর 2 আসামিকে নেওয়া হয়নি আদালতে। জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের 29 স্বজন এখন সিলেটে। নজরদারিতে রেখেছে পুলিশ, এলাকায় চাঞ্চল্য। এবং উৎপাদন বাড়ার পরও রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ চিংড়ি খাত। ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর চলতি মাসের প্রথম 4 দিনে কমেছে সড়ক দুর্ঘটনা। সময় সংবাদের অনুরোধের প্রেক্ষিতে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত 4 দিনের তুলনামূলক জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা কমার ফলাফল আরও জোরালোভাবে পাওয়া যাবে দীর্ঘমেয়াদের গবেষণায়। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। 3 চাকার যানের এই অবাধ বিচরণ শুধু এই সড়কে নয়, এই চিত্র ছিল দেশের প্রায় সব সড়ক মহাসড়কেই। সম্প্রতি মহাসড়কে এই যানের গতি টেনে ধরে সরকার, আর এরই প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ আর আন্দোলনে নামে এই যানের মালিক শ্রমিকরা। মহাসড়কে সব দুর্ঘটনার কারণ যে এই 3 চাকার যান এমন নয়, কিন্তু এসব ধীরগতির যানের কারণে অনেক সময় ঘটেছে দুর্ঘটনা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI বলছে 1 আগস্ট থেকে নিষেধাজ্ঞা কার্যকরের পর সারা দেশেই কমেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। ARI এর জরিপে দেখা যায় চলতি বছরের প্রথম 6 মাসের প্রথম 4 দিনে যেখানে গড়ে দুর্ঘটনার সংখ্যা ছিল 30টি, সেখানে আগস্টের প্রথম 4 দিনে দুর্ঘটনা নেমেছে 22টিতে। আমাদের দেশের ড্রাইভাররা সচরাচর এই ওভারটেকিং করতে বাধ্য হয়, কারণ আমাদের দেশের রাস্তায় একই সাথে লো স্পিডের ভেহিকেল এবং হাই স্পিডের ভেহিকেল চলাচল করে। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন 4 দিনের জরিপে দুর্ঘটনার সংখ্যা কম পাওয়া গেলেও এ ব্যাপারে আরও জোরালো সিদ্ধান্তে পৌঁছতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণা। একটা রেগুলেশনের বিফোর অ্যাটলিস্ট 6 মাস, আফটার 6 মাস পরীক্ষা করে বলতে পারবো যে দৃশ্যমান কোনো উন্নতি হলো কিনা। তাকে শুধু মহাসড়ক থেকে চলে যেতে বলা হয়েছে। আঞ্চলিক সড়ক অর্থাৎ প্রায় 2.5 থেকে 3 লক্ষ কিলোমিটারের মধ্যে মাত্র 3,500 কিলোমিটারে তাকে বিচরণ ক্ষেত্রটা তার জন্য সীমাবদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদের দাবি রাখে। তবে পাশাপাশি এটাও ঠিক যে এর সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের জীবন জীবিকার বিকল্প উপায়টি নিয়েও চিন্তা করতে হবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখনো দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যান। তবে পুলিশের কড়া নজরদারিতে এই সংখ্যাটা খুবই কম। এদিকে সিলেটে আগামী 15 আগস্ট পর্যন্ত সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের অংশে সীমিত সংখ্যক সিএনজি অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় 3 চাকার যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে অটোরিকশা মালিক চালক ঐক্য পরিষদ। আসা যাওয়ার সমস্যা, ট্রাই করে যেতে হচ্ছে, অনেক রিক্সের মধ্যে আসা যাওয়া করতেছি, এই বাড়তি ভাড়াও নিচ্ছে এরা। সরকার যে যেগুলো আমাদেরকে বিক্রি করছে, ট্যাক্স নিচ্ছে, এই গাড়িগুলা কোন দিকে চলবে, কোন রাস্তায় সরকার এই পরিমাণে রাস্তা করে নাই। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অবাধে চলাচল করছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যান। তবে জীবিকার তাগিদেই মহাসড়কে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। বাদ নাই, চলার মধ্যে কোনো না উঠলে আমরা যান বাঁচাতে পারতাম না। বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর 20-50 লোক মারা যায়, আর তো কোনো দোষ না, আমরা অ্যাক্সিডেন্ট করলে আমরা দোষী, এই জন্য আমরা রোড উঠতে পারলাম না। সিএনজি বন্ধ হইলে মহাসড়ক থেকে দুর্ঘটনা অর্ধেকের বেশি কমে দেব। এদের যন্ত্রণা স্ট্যান্ডে বোয়া না থাকলে বোঝা যেত না যে এরা কি যন্ত্রণা হয়। ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের পল্লী বিদ্যুৎ পয়েন্ট, ক্যাডেট কলেজ, রহমতপুর বাজার ও ইউনিক পেট্রোল পাম্প এলাকা সহ বিভিন্ন মহাসড়কে অবাধেই চলাচল করছে নসিমন করিমন সহ 3 চাকার যান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দেখা গেছে 3 চাকার ধীরগতির যান চলাচল করতে। তবে পুলিশ বলছে বিচ্ছিন্নভাবে কিছু যান চলাচল করলেও প্রায় 80 থেকে 85% যান চলাচল বন্ধ রাখতে সক্ষম হয়েছেন তারা। এছাড়া 3 হুইলার বন্ধের ফলে গেল 5 দিনে এ সড়কে বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। বিগত 5 দিনে দুর্ঘটনার সংখ্যা একেবারে নাই বলেই চলে, বড় ধরনের প্রাণহানি নেই। সেটা একমাত্র সিএনজি অটোরিকশা নসিমন করিমন মহাসড়কে নাই বলেই দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমে গেছে। এছাড়া রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, যশোর সহ বিভিন্ন মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, মাহেন্দ্র সহ 3 চাকার যান চলাচল করছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না থাকলে সরকারের কোনো উন্নয়নমূলক কাজই সফলতার মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আরো বলেন, তার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা। মহাসড়কে 3 হুইলার বন্ধ করলেই দুর্ঘটনা বন্ধ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দুর্ঘটনার জন্য আরো যে কারণ আছে, ফিটনেসবিহীন গাড়ি, আজকে লাইসেন্সবিহীন চালক, সে ব্যাপারেও আমাদেরকে কঠোর পদক্ষেপ নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অনেকটাই অর্জন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় একথা বলেন তিনি। এই সময় তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে। তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। 2008 সালে সরকার গঠনের পর সর্বস্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে নেওয়া হয় নানামুখী উদ্যোগ। তৃণমূলে এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় তথ্য ও সেবা কেন্দ্র, বর্তমানে যা ডিজিটাল সেন্টার নামে পরিচিত। কতটুকু বাস্তবায়ন হয়েছে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় পর্যালোচনা করা হয় তথ্য প্রযুক্তিকে ছড়িয়ে দিতে সরকারের নেয়া উদ্যোগগুলোর, আর এই উদ্যোগের কতটা বাস্তবায়ন হলো তাও খতিয়ে দেখা হয় সভায়। সেই সঙ্গে সভায় গুরুত্ব পায় সবার জন্য ইন্টারনেট সেবা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল সরকার বাস্তবায়ন এবং তথ্য প্রযুক্তিতে মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলো। আমি মনে করি যে আল্লাহর রহমতে আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ এক কথা বলতে গেলে করে ফেলেছি। এখন এটা ব্যবহারটা আরো সম্প্রসারিত করা, এটাকে আরো বাড়ানো এবং এর আনুষঙ্গিক আমাদের দেশে এই সবকিছু তৈরির একটা সুযোগ সৃষ্টি করা। সেজন্য হাইটেক পার্ক প্রত্যেক জেলায় জেলায় আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এবং এখানে বিশাল বেকার সমস্যা দূর হচ্ছে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমাদের শিক্ষিত ছেলেপেলেরা, তারা ছেলে মেয়ে, তারা কাজের একটা সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, 91 সালে বিনা খরচে বাংলাদেশে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ এসেছিল। তখনকার সরকারের অজ্ঞতায় তা বাস্তবায়ন করা যায়নি। এ কারণেই অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে বিনা পয়সায় সাবমেরিন কেবল সংযোগ পেয়েছিল, তখনকার সরকার নেয় নাই, কারণ তাদের কথা ছিল এটা নাকি সংযোগ হলে পরে বাংলাদেশের সব তথ্য নাকি বের হয়ে চলে যাবে। সেই জন্য ওটা বিনা পয়সা যখন পাওয়া গেল তখন নিল না। দুইবার এই অফার আসলে, একবার আসলে একেবারে বিনা পয়সায়, আর একবার এসেছিল বোধহয় বছরে কত $৬,০০০ আমাদের ভাড়া দিতে হবে। দুইবারই এটাকে
প্রত্যাখ্যান করা হয়। এই ধরনের মানসিকতা সরকারও বাংলাদেশের ছিল, এটা হলো দুর্ভাগ্যজনক। ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আর কি কি পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আর দেশের বরেণ্য তথ্য প্রযুক্তিবিদরা। নেওয়া, ব্যবহার করা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় বাসা বাড়ির সামনে বা যেখানে সেখানে কোরবানির পশু জবাই করা যাবে না। এলাকা ও মহল্লা ভিত্তিক খোলা স্থান, মাঠ সহ একটি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী সহ সব বিভাগীয় ও পৌর শহরে পশু কোরবানির ক্ষেত্রে এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ঈদুল আজহাতে ঈদের নামাজের পরেই শুরু হয় পশু কোরবানি। সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর রাজধানীতেই 3 থেকে 3.5 লাখের বেশি পশু কোরবানি দেওয়া হয়, আর সারা দেশে পশু কোরবানি হয় কমপক্ষে 35 লাখ। রাজধানীর অলিগলি, বাড়িঘর সহ যত্রতত্র পশু কোরবানির কারণে পরিবেশ দূষণের পাশাপাশি চামড়া সংরক্ষণ, দ্রুত বর্জ্য অপসারণ সহ দেখা দেয় নানা সংকট। এছাড়া পশু জবাই এবং প্রচুর রক্ত দেখে শিশু মনে নেতিবাচক প্রভাব পড়ে। এসব বিবেচনায় নিয়ে এখন থেকে ঈদুল আজহায় পার্শ্ববর্তী খোলা স্থান, খেলার মাঠ সহ একটি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, অনুশাসন আছে যে নিকটস্থ একটি মাঠে অথবা স্কুল, কলেজ, খেলার মাঠ এই সকল স্থানে একত্র করে ওখানে পশু কুরবানি করা হবে। যেখান থেকে এই বর্জ্যগুলো নেয়া সিটি কর্পোরেশন বা পৌরসভার পক্ষে সম্ভব। কুরবানি করার সময় ফিনকি দিয়ে রক্ত বের হয়, শিশু মনে একটা প্রভাব পড়তে পারে বা পড়ে থাকে, এটাও আমাদের এখানে একটু চিন্তা আছে। রাজধানী সহ সকল বিভাগীয় ও পৌর শহরে পশু কোরবানির ক্ষেত্রে এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব। এই 323টি পৌরসভা এবং 11টি সিটি কর্পোরেশনকে প্রথম অবস্থায় আমরা চিন্তা করেছি। পৌর কর্তৃপক্ষ, মেয়রগণ, কাউন্সিলরগণ সবাই এ ব্যাপারে আগ্রহী হবেন এবং যারা জবেও করেন, আমাদের ইমাম সমিতি, আমাদের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব। এদিকে এখন থেকে ট্রেন ও নৌযানে স্বাস্থ্যসম্মত কন্টেইনারের মাধ্যমে পয়ঃবর্জ্য সংরক্ষণের পর তা নির্ধারিত স্থানে ডাম্পিং করার পাশাপাশি এসব বর্জ্য পরিশোধনের মাধ্যমে পরিবেশ বান্ধব উপকরণে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। মানব বর্জ্য বা পয়ঃবর্জ্য যেটা, সেটা ধরে রাখতে হবে, আর কঠিন বর্জ্যগুলো সবকিছু মিলিয়ে নির্দিষ্ট একটা জায়গায় এটি ডাম্প করতে হবে। বায়োগ্যাস যদি আমরা করতে পারি, ওই অঞ্চলের যে কোনো একটা এরিয়ায় আমরা এই বায়োগ্যাস সাপ্লাই দিতে পারবো। মানব বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে পাইলট প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান স্থানীয় সরকার সচিব। নিচের অবস্থা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ফেলানী হত্যার বিচার নিয়ে পরিবার আনুষ্ঠানিক ক্ষোভ জানালে আদালত পুনর্গঠন করে আবার বিচার করা হবে, বিজিবিকে আশ্বাস বিএসএফ এর। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরো স্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। মেয়ের প্ররোচনায় সপরিবারে আইএসএ যোগ দেয়া আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের 29 জন স্বজন ব্রিটেন থেকে দেশে এসেছেন। ইংল্যান্ড থেকে সিলেটে আসার পথে দুবাই বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। পরে ভিন্ন ভিন্ন ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও এসব অস্বীকার করছেন তারা। এদিকে পুলিশ জানিয়েছে তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন নওশাদ আহমদ চৌধুরী। ব্রিটেনের লুটনের বাসিন্দা জমশেদ আলী গত 25 জুলাই পরিবারের 29 জন সদস্য নিয়ে সিলেটে আসেন। আসার পথে দুবাইয়ে একদিন যাত্রাবিরতি করেন তারা, কিন্তু সেখানে তাদের সন্দেহ হওয়ায় সবাইকে একসাথে দেশে ফিরতে দেয়নি নিরাপত্তা বাহিনী। পরে ভিন্ন ভিন্ন ফ্লাইটে দেশে পাঠানো হয় তাদের। মে মাসে ঢাকা থেকে ব্রিটেনে ফেরার পথে আইএসএ যোগ দেয়া আব্দুল মান্নানের চাচাতো ভাই এই জমশেদ, কিন্তু তিনি আত্মীয়তার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এমনকি তাদের চিনেন না বলেও দাবি তার। আর আত্মীয়তার কথা অস্বীকার করলেও আইএসএ যোগ দেয়া পরিবারটির জন্য দুঃখ প্রকাশ করেন জমশেদের ছেলে পারভেজ। এখানে আমি দেখি না, আমার পাশে আমরা আমারে বাদে মানুষে হয়েছে নিউজে যখন আইসে নানি, ওখান হয়েছে বলে
অমুক জায়গা অমুক মানুষ এই যা খেলা বলে যা কি যাওয়া হয় আমি তা কইতে পারি না। আমরা বাড়ি হলো মাইজগাঁও, তারা বাড়ি হলো ফেঞ্চুইঞ্জ স্টেশনের পাশে, তো অনেক দূর হয়। তো আমি জাস্ট এলাকার হিসাবে তারা, আর কোনো কিছু নাই। যা যে কাম করবো এমন কোনো সময় কল্পনা করা হয়েছে না, প্লাস মুরব্বী যে তার লাগে দুঃখ লাগে। তবে এলাকাবাসীর দাবি, আব্দুল মান্নান ও জমশেদ একই গোষ্ঠীর সদস্য। জমশেদ ভাই সাহেব যাইছেন একই গোষ্ঠীর আর কি, একই গোষ্ঠীর, কিন্তু আমরা দুইটা তাল্লুক আছে। এদিকে আব্দুল মান্নানের মতো আর কেউ যাতে আইএসএ যোগ না দেয় সেজন্য দেশে আসার পর থেকে এই পরিবারটিকে বিশেষ নজরদারিতে রেখেছে পুলিশ। এই যে তার আত্মীয় স্বজনরা এসেছেন, ওনারাও যাতে কোনোভাবে ডাইভার্টেড না হন, আব্দুল মান্নান সাহেব যেভাবে হয়েছেন হঠাৎ করে যাতে কোনোভাবে ওনারা নিরুদ্দেশ না হন, এই জিনিসটা আমরা নজরদারি করছি। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে আব্দুল মান্নান ও জমশেদের একই এলাকায় যেমন বাড়ি, ঠিক তেমনি ব্রিটেনের লুটনেও একে অপরের প্রতিবেশী তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ড প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। পূর্ববর্তী সভায় নেওয়া সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নে অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় এই সভায়। এ সময় ট্রাস্টের কর্মকাণ্ড গতিশীল করতে তিনি বিভিন্ন নির্দেশনা দেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 9:15টার দিকে ধানমন্ডি 5-এ মরহুমের বাসভবনে যান বেগম জিয়া। এর আগে থেকেই সেখানে দোয়া দুরুদ ও ধর্মীয় আলোচনা চলে। এতে যোগ দেন বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসেন অনুষ্ঠানস্থলে। বেগম জিয়া আসার পরপরই করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। গ্রামের চিকিৎসকেরা কর্মস্থলে না থাকলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কোনো চিকিৎসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার পদোন্নতি বন্ধ সহ চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হজযাত্রীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। তাদেরকে দেওয়া হয়েছে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। যেখানে কোনো ব্যতিক্রম আসে, ব্যত্যয় আসে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়। আমি ইতিমধ্যে কয়েকটি জায়গায়, যেমন শ্রীনগরে, কাটিদি, তারপরে ভালুকায় কিছু কিছু অভিযোগ এসেছিল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। 346 জনকে পদোন্নতি দিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে তাদেরকে সেখানে জয়েন করতে হবে। যদি কেউ এই ব্যাপারে ব্যত্যয় ঘটায় তাহলে তার প্রমোশন তো বাদ যাবেই, সঙ্গে সঙ্গে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে 40 দিন ব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠন। সন্ধ্যায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান দলের নেতারা। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। চলতি বছর 40 দিন ব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামী 9 সেপ্টেম্বর জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি শেষ করবে আওয়ামী লীগ। বৈঠকের পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং বঙ্গবন্ধু হত্যার বিচারকে বানচাল করার চেষ্টা করেছেন তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না বলে মন্তব্য করেন দলীয় নেতারা। বিএনপি তো জন্মগতভাবেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী করেন নাই। যারা 1975 সালে জাতির পিতাকে হত্যার পর এই প্রকাশ্যে হত্যাকারী যারা নিজেরাই সদম্ভে ঘোষণা করেছিল যে যারা জাতির পিতাকে হত্যা করেছে, সেই খুনিদেরকে যারা রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছিল, পৃষ্ঠপোষকতা করেছিল, ইন্ডিয়ানিটি আইন করে বিচার বন্ধ করেছিল, তাদের কাছ থেকে অন্তকে আইন বা বিচারের কথা, আইনের শাসনের কথা তাদের মুখে মানায় না। পরিবার চাইলে নতুন বিচারক দিয়ে ফেলানী হত্যার বিচার করার আশ্বাস দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তবে এজন্য বিএসএফ জওয়ানকে নির্দোষ ঘোষণা করে দেয়া আগের রায়ে পরিবার যে সংক্ষুব্ধ তা বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। গত 3রা আগস্ট ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বিজেপি মহাপরিচালক জানান, যদি ফেলানীর পরিবার নিম্ন আদালতে ঘোষিত রায়ে সংক্ষুব্ধ হয় এবং তা অবহিত করে তাহলে বিএসএফ নতুন বিচারকদের সমন্বয়ে আদালত গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করবে। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে 3 মানব পাচারকারী, 2 ভুয়া গোয়েন্দা পুলিশ সহ 6 জনকে আটক করেছে ডিবি। এ সময় 2 নারীকে উদ্ধার করা হয়। বুধবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 3 জন মানব পাচারকারীর বিরুদ্ধে আগেও ভারতে নারী পাচারের অভিযোগ রয়েছে বলে জানান কর্মকর্তা। দেহ ব্যবসায় লিপ্ত করা হয়, তাদেরকে বর্ডারে বিভিন্ন দালালের মাধ্যমে তাদেরকে টাকার বিনিময়ে পার করা হয়। তাসনিম আক্তার এবং জেসমিন আক্তার, 2 বোন এবং তাদের মা, এই 3 জন, পারভিন আক্তার, সব মিলে তারা একসাথে এই ব্যবসাগুলো করত। যিনি ডিবির সোর্স বলে পরিচয় দিয়েছেন তাকে আটক করি, আরেকজন মেয়েকেও আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের হেফাজত থেকে 4000 টাকা উদ্ধার করি। খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 10:30টার দিকে খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক ফারুক ইকবাল এই রিমান্ড মঞ্জুর করেন। সকালে রাকিব হত্যাকাণ্ডের আসামি বিউটি বেগমকে খুলনার মহানগর হাকিম আদালতে নেওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি বিউটি বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এদিকে এই মামলার অপর 2 আসামি মিন্টু ও শরীফ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদেরকে আদালতে হাজির করা হয়নি। গত 3রা আগস্ট নগরের টুটপাড়া কবরস্থান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। আসামিকে আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন শুনানির পরে সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড প্রদান করছেন। আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়ান নাই, তো আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাগুরায় যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে আহত শিশু ও মাকে দেখতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিচারহীনতার কারণে দেশে এমন নৃশংস ঘটনা ঘটেছে। শিশু সুরাইয়া ও তার মাকে সকালে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে আহত শিশু সুরাইয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। খুব শিগগিরই মা ও শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সময়, পরিশ্রম ও সরকারের বাড়তি খরচ বাঁচাতে ভোটার তালিকা হালনাগাদের সময় 18 বছরের পরিবর্তে 15 বছর বয়সীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আজ নির্বাচন কমিশন সচিব জানান, এই ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। 18 বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহ করা হলেও তারা ভোটার হতে পারবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছর পূর্ণ হলেই। এদিন ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়াতে করণীয় ঠিক করতে বিভিন্ন গণমাধ্যমের নীতি নির্ধারকদের কাছে পরামর্শ ও সহায়তা চাওয়া হয় কমিশনের পক্ষ থেকে। 15 বছর আসলে আমরা কিন্তু কোনো 15 বছর বলিনি, আমরা বলেছি 1-1-2000। বাট যেভাবেই আমি বলি না কেন, আমরা অগ্রিম তথ্য নিচ্ছি। অগ্রিম তথ্য নেওয়ার অনেকগুলি জাস্টিফিকেশনের কথা আমরা বলেছি। আমাকে প্রতি বছর যদি এই ডেটা সংগ্রহ করতে হয় তাহলে এটার একটা কস্ট আছে। আর আমি যদি 3 বছরের নেই, একই রকম পরিশ্রম হবে আমার কস্ট প্রায় 50 কোটি টাকা কমে যাবে। বাংলাদেশের রপ্তানি আয়ে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মধ্যে সবচেয়ে বড় অবদান চিংড়ি খাতের। তবে উৎপাদন বাড়ার পরও গত 5 অর্থ বছরের মধ্যে কেবল 2বার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে সম্ভাবনাময় এই খাত। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খাওয়ার বড় কারণ হিসেবে ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছে ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এদিকে রপ্তানি বাড়াতে ক্রেতাদের আস্থা ধরে রাখার পরামর্শ রপ্তানি উন্নয়ন ব্যুরোর। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে।
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের মাত্র 2% যোগান দিলেও খাতভিত্তিক রপ্তানি আয়ের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে মৎস্য ও মৎস্যজাত পণ্য, যার 90%ই আসে হিমায়িত চিংড়ি থেকে। তবে গত 5 অর্থবছরে হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ির রপ্তানি চিত্রে দেখা যায় 2010-11 অর্থবছরের পর 2013-14 অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে এই খাত। আর সম্ভাবনা থাকার পরও গত অর্থবছর সহ 2011-12 ও 2012-13 অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার কারণ হিসেবে রোগমুক্ত পোনা সংকটের পাশাপাশি ইউরোপ জুড়ে চলা অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 45 to 50% প্রাইস ফল করেছে ব্ল্যাক টাইগার ইউরোপে। যেহেতু আমাদের টোটাল রপ্তানির পরিমাণটায় 75% ইউরোপে, এই জন্য আমরা ওখানে মার খেয়ে গেছি। প্রোডাকশন কিছুটা এফেক্টেড হয়েছে বিকজ অফ ইনসাফিসিয়েন্ট ফ্রাই। এ অবস্থায় রপ্তানি বাড়াতে চিংড়ির উৎপাদন খরচ কমাতে সনাতন পদ্ধতি ছেড়ে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে চিংড়ি চাষের পরামর্শ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির। তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ক্রেতাদের আস্থা ধরে রাখতে রপ্তানিকারকদের পূর্ণাঙ্গ আচরণবিধি মেনে চলাকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সনাতন পদ্ধতি থেকে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে গেলে এবং আমরা যদি কোড অফ কন্ডাক্টটা সঠিকভাবে পরিপালন করি তাহলে অবশ্যই আমাদের চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে এবং যারা চিংড়ি চাষে আছেন তারা আরো উদ্বুদ্ধ হবে চিংড়ি চাষের বিষয়ে এবং আমরা ভবিষ্যতে এই চিংড়ি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে, অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সমর্থ হব। এদিকে পরীক্ষামূলক চাষে সফল ব্যবসায়ীরাও বলছেন সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে হেক্টর প্রতি বর্তমান উৎপাদন 350 কেজি থেকে বাড়িয়ে 5000 কেজি পর্যন্ত করা সম্ভব। তবে এজন্য চাষী পর্যায়ে আর্থিক সহযোগিতা বাড়ানোর দাবি তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় আভা শহরে ইয়েমেন সীমান্তে পুলিশ ক্যাম্পের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর 10 সদস্য সহ কমপক্ষে 13 জন। এছাড়াও আহত হয়েছেন আরো অনেকে। আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। যদিও এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে 17 জন নিহত হয়েছে বলা হয়। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দুপুরে দেশটির আসির প্রদেশের সীমান্তবর্তী আভা শহরে পুলিশ ক্যাম্পের একটি মসজিদে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এর আগে গত মে মাসে সৌদি আরবের দুটি শিয়া মসজিদে আইএসের আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। نتيجة التفجير الغاشم الذي استهدف مجموعة من أداء صلاة الظهر جماعة في مستشفى مقر القوات ونتج عنه তাদের ব্যাটিং পজিশন আলাদা হলেও বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তারা। উইকেটে থাকলে ব্যস্ত থাকেন প্রতিপক্ষের বোলারদের দুশ্চিন্তায় ফেলতে। দর্শক বলা হচ্ছে এনামুল হক বিজয় ও সাব্বির রহমানের কথা। এই দুই হার্ড হিটার ব্যাটসম্যান রঙিন পোশাকে খেলছেন নিয়মিতই। এবার তাদের লক্ষ্য সাদা পোশাকে টাইগারদের হয়ে অভিষেকের। কম্পিটিশনটা থাকলে পর অবশ্যই পারফর্মটা বেশি ভালোই আসে। তাই মনে করি যে সুযোগের অপেক্ষাতে সবসময় আছি এবং থাকবো। যদি সুযোগটা আসে তাহলে কাজে লাগানোর চেষ্টা করবো যেন আমাকে নেক্সট টাইম দলের বাইরে না থাকতে হয়। আমার নামে সুবিচারটা করতে চাই, যে সুযোগ এখানেই আমি সুযোগ পাই না কেন আমি আবার বেশি ভালো কিছু করে কামব্যাক করার চেষ্টা করব। সবাই টি20 স্পেশালি বলতো, এটা শুনতে ভালো লাগতো, বাট খারাপ লাগতো যে ওডিআই খেলবো কবে বা টেস্ট ম্যাচ কবে খেলবো। ওডিআই খেলতে পারি আমি, তো ফুলে আসতে ধাপ ধাপ আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ টেস্ট ম্যাচ খেলার জন্য। আমি আমার উইক পয়েন্ট নিয়ে কাজ করতেছি, যেগুলো আমার উইক পয়েন্ট, যেগুলো আমি আরো রিকভারি করতে পারি, এইসব নিয়ে আমি কাজ করতেছি, ফিটনেস নিয়ে কাজ করতেছি। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর কমেছে যানবাহনের সংখ্যা, কমেছে সড়ক দুর্ঘটনা। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ জানালেন মন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন অনেকটাই সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। আসন্ন কোরবানির ঈদে যেখানে সেখানে পশু জবাই করা যাবে না, নির্ধারণ করে দেয়া হবে এলাকা ও মহল্লা ভিত্তিক নির্দিষ্ট স্থান। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত। জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের 29 স্বজন এখন সিলেটে। নজরদারিতে রেখেছে পুলিশ, এলাকায় চাঞ্চল্য। এবং উৎপাদন বাড়ার পরও রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ চিংড়ি খাত। ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দর্শক, এ ছিল আমাদের রাত 11টার সময়ে।
যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।